আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা থেকে সড়ক পথে বাস যোগে বেলা 11:30টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছান তিনি। জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে পাকুন্দিয়ায় পোনা মাছ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে কয়েকজন মৎস্য চাষির হাতে পোনা মাছ তুলে দেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, সরকারের উদ্দেশ্য দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। বলেন, নারীদের শিক্ষার প্রসারে সম্মান শ্রেণী পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হবে। নতুন বছরে প্রাইমারি শিক্ষার্থীদের নতুন বইয়ের সাথে স্কুল ড্রেস ও ব্যাগ দেয়া হবে, যা পরবর্তীতে ধাপে ধাপে বৃদ্ধি করা হবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান ও বিএনপি চেয়ারম্যান। যারা এসব কাজে বাধাগ্রস্ত করবে, যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা জানি, আমরা দেখেছি, আমরা দেখছি এখনো যে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, যারা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে গলা টিপে মারতে চেয়েছিল, যারা বাংলাদেশের রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকারকে কেড়ে নিতে চেয়েছিল, যারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনকে স্টপ করে দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল এবং তাদেরকে এই দেশ থেকে তারা বিতাড়িত করে দিয়েছে। দর্শক, এই মুহূর্তে কিশোরগঞ্জের কটিয়াদিতে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, প্রধানমন্ত্রীর আজকের অন্যান্য কর্মসূচি সম্পর্কে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন। সেটি হচ্ছে যে পাকুন্দিয়া কিশোরগঞ্জের একটি উপজেলা, মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে তিনি সেখানে কিন্তু মাছের পোনা অবমুক্ত করেছেন ব্রহ্মপুত্র নদে এবং এছাড়াও সেখানে যে চাষিরা আছেন, মৎস্য চাষি, তাদের মধ্যে তিনি পোনা মাছ বিতরণ করেছেন। সেইখান থেকে তিনি মূলত যে সেখানে মাছের পোনা ছেড়েছেন, কিন্তু মূল অনুষ্ঠানটি হবে এই পাকুন্দিয়া, অর্থাৎ তিনি পথে রয়েছেন, আসছেন এই পাকুন্দিয়া থেকে কটিয়াদিতে। এই কটিয়াদিতে হবে আজমিতা ইনস্টিটিউট। সেখানে তিনি একটি, দেখতে পাচ্ছেন আমার পেছনে মানুষ জড়ো হয়েছে, এখানে একটি সুধী সমাবেশে বক্তব্য দেবেন এবং এইখানেও তিনি যারা মৎস্য চাষে ইতিমধ্যে গৌরব অর্জন করেছেন তাদের হাতে তিনি পদক তুলে দেবেন। এটি হচ্ছে এখানকার অনুষ্ঠান, এখানে বক্তব্য দেবেন। এরপরে তিনি আসলে চলে যাবেন হচ্ছে কিশোরগঞ্জ শহরে। সেখানে শোলাকিয়া ঈদগাহ ময়দান, যে সবচেয়ে বড় ময়দান, সেখানে শোলাকিয়া ঈদগাহ ময়দানে বড় ধরনের যে সরকারি কাজ, সেই সরকারি কাজের উদ্বোধন করবেন এবং সেখানে পরিদর্শন করবেন এবং ছাত্র দলের উদ্যোগে সেখানে গাছের চারা রোপণ করবেন এবং সেই অনুষ্ঠানের পরে তিনি সার্কিট হাউসে মধ্যাহ্ন বিরতিতে যাবেন। মধ্যাহ্ন বিরতির পর প্রধানমন্ত্রী তারেক রহমান যে বড় অনুষ্ঠানটিতে যোগ দিবেন, সেটি হচ্ছে যে সেই ফ্যামিলি কার্ড বিতরণ, যেই ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, সেই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায়ে, কারণ ফ্যামিলি কার্ড ইতিমধ্যে বিতরণ করা হয়েছে, সেই ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায়ে উদ্বোধন করবেন। পাশাপাশি যেটা বলছিলাম যে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ এবং বিশেষ করে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণের কর্মসূচি উদ্বোধন করবেন এবং সেইখানে একটি জনসভা, যেটা পুরাতন স্টেডিয়াম কিশোরগঞ্জে, সেইখানে তিনি বক্তব্য রাখবেন। তো এই মোটামুটি এর মধ্য দিয়ে আজকে দিনের কর্মসূচি, তার যে আনুষ্ঠানিক কর্মসূচি, সেগুলো শেষ হবে। এছাড়াও এখানকার স্থানীয় বিএনপি নেতাদের সাথে তিনি হয়তো রুদ্ধদ্বার একটি বৈঠক করবেন, সেটার কথা রয়েছে, তবে সেটি এখনো নিশ্চিত নয়। দর্শক, কিশোরগঞ্জ থেকে জানছিলাম প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচির খবর।
দেশে চলমান ভয়াবহ গ্যাস সংকট হঠাৎ তৈরি হয়নি, বরং বিগত ফ্যাসিস্ট শাসনামলের আমদানি নির্ভর নীতির ফসল এটি। এমনটি মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা। তারা বলছেন, মিয়ানমারের সাথে গভীর সমুদ্রসীমা চূড়ান্ত হওয়ার পর সেদেশের কর্তৃপক্ষ কূপ খনন করে গ্যাস উত্তোলন করছে, আর বাংলাদেশ অনুসন্ধানই শুরু করেনি। এছাড়া বেসরকারি খাতের সব শিল্পে ও বিদ্যুৎ উৎপাদনেও প্রাকৃতিক গ্যাসের যথেচ্ছ ব্যবহার সংকটকে আরও তীব্রতর করছে। আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদিক। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের গভীর সমুদ্রসীমার হিস্সা বুঝে পাওয়া গেছে 1 যুগ হলো। তারপর বসে থাকেনি মিয়ানমার, কিন্তু বিদেশে অর্থ পাচারের জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দেশের জ্বালানি রেখেছে আমদানি নির্ভর করে, যার কারণে গভীর সমুদ্রে কোথায় গ্যাস আছে, কিভাবে উত্তোলন করা যাবে সেই পরীক্ষাই শুরু করেনি হাসিনা সরকার। আমদানিতে জিম্মি করে রেখে গেছে স্বৈরাচার, যার খেসারত দিতে হচ্ছে দেশের জনগণকে। বিগত সরকারের সময় দীর্ঘদিন গ্যাস এক্সপ্লোরেশন বন্ধ ছিল। আবার যে 7টি কূপ থেকে গ্যাস উত্তোলন হয়, বেশিরভাগ ব্যবহৃত হয় রান্নার কাজ, গৃহস্থালিতে। এর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, সিএনজি পাম্পে এমন গ্যাসের সরবরাহের কারণে ইতোমধ্যে গ্যাসের মজুদ কমে আসছে বাংলাদেশে। 2017 সালে খাগড়াছড়ি, নোয়াখালী, জামালপুরের 3টি কূপ খননের দায়িত্ব পায় আজারবাইজানের কোম্পানি। পরে তারা সফল হয়নি। গ্যাসপ্রম, শেভরন সহ বেশ কিছু কোম্পানির সঙ্গে চুক্তি হলেও আশানুরূপ কূপ খননের সফলতার পরিবর্তে ট্যাংরা টিলা সহ বেশ কিছু এলাকায় দুর্ঘটনা ঘটে। আপাতত তাই স্বল্প মেয়াদী সমাধানের দিকে যেতে পরামর্শ বুয়েটের এই শিক্ষকের। গ্যাসটাকে একটা সুষ্ঠু বন্টন করে দেওয়া। হ্যাঁ, সুষ্ঠু বন্টনের মানে হচ্ছে যে কোনো সেক্টর যেন অতিরিক্ত ক্ষতিগ্রস্ত না হয়, সাফার যেন না হয়। ডিপ সি অফশোরে যেটা আমরা বিডিং করেছি, সেই বিডিংয়ে যেন ইয়েটা আসে, বিডাররা আসে এবং কাজ যেন আরম্ভ হয়। হ্যাঁ, এটার দিকে নজর রাখতে হবে এবং ওইটা আমাদের সবচেয়ে বড় ভরসা। পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বলেন, সমুদ্রে কূপ খনন সহ দেশীয় সংস্থা বাপেক্সকে শক্তিশালী করেনি হাসিনা সরকার। এমনকি অদৃশ্য চাপে আমদানি নির্ভর পরিকল্পনা ছিল পুরো সময়ে। গ্যাস উঠানোর জন্য সারা দুনিয়া পাগল। চীনকে তো বলাই হয় নাই, চীনকে বলা হয় নাই। এদিকে সিঙ্গাপুরের একটা পার্টি আসছিল, হংকংয়ের একটা আসছিল, সাউথ কোরিয়ার আসছিল, আর আমেরিকান আসছিল, আর ইন্ডিয়ান আসছিল। এই তো এইবারের টার্মে এই মন্ত্রীর সঙ্গে আমি চাকরি করছি একত্রে। একদম প্ল্যান নাই, টোটালি প্ল্যান নাই এবং চিন্তাও নাই। চিন্তা থাকলে একটা মন্ত্রী তো কথা বলতো, তাহলে আমরা তো তার স্টেটমেন্ট দেখি না। কোনো চিন্তা নেই। সে যে ডিপ সিতে একটা গ্যাস আছে এটাও জানে কিনা, আই হ্যাভ এ ডাউট। সমুদ্র ব্লকে গ্যাস উৎপাদন ব্যয়বহুল হলেও দীর্ঘমেয়াদী সুফল দেবে বলে মনে করেন তিনি। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। তীব্র গ্যাস সংকটে দেশের বিভিন্ন স্থানে ছোট বড় বহু শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। অলস সময় পার করছেন শ্রমিক কর্মচারীরা। এ বিষয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন রবিন। বিল্লাল, গ্যাস সংকটে জেলার কতগুলো কারখানা বন্ধ রয়েছে, মালিক শ্রমিকরা কি বলছেন এবং কবে নাগাদ আসলে চালু হতে পারে এগুলো? নারায়ণগঞ্জে দীর্ঘদিন থেকে গ্যাস সংকট চলমান। গত 30-40 দিন ধরে একই অবস্থা চলছিল। গ্যাস সংকটের কারণে নারায়ণগঞ্জে প্রায় 3 শতাধিক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। গতকাল বিকেএমই সভাপতি আমাদেরকে জানিয়েছেন এই তথ্যটি। তিনি বলেছেন, এই প্রক্রিয়া যদি চলমান থাকে তাহলে দেখা যাবে যে আরও সংকট ঘনীভূত হবে। ইতিমধ্যে অনেক মালিক পক্ষ আমাদেরকে জানিয়েছেন তারা এই সংকটের কারণে তাদের উৎপাদন একদিকে ব্যাহত হচ্ছে, দ্বিতীয়ত তারা শ্রমিকদের বেতন নিয়েও তারা চিন্তিত, 3 নাম্বার তারা এই গ্যাস সংকটের কারণে তাদের উৎপাদন ব্যাহত হয়, তারা নির্দিষ্ট সময়ে তারা মালামালগুলো তারা রপ্তানি করতে পারছেন না। এই কারণে তাদের অনেক আয়ার ছুটে গিয়েছেন এবং অনেকে বলেছেন আমরা রপ্তানি হারাতে বসেছি। তো এই জন্য গতকাল থেকে কেউ কেউ বলেছেন যে কিছুটা সরবরাহ শুরু হয়েছে কিন্তু পরিপূর্ণভাবে হয়নি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, আমরা নারায়ণগঞ্জ থেকে জানছিলাম গ্যাস সংকটের খবরাখবর। কুমিল্লা বিমানবন্দরের নেভিগেশন সেন্টারের সিগন্যাল ব্যবহার করেই ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের বিমান প্রতিদিন উড়ে যায় কুমিল্লার আকাশপথ দিয়ে। বিমানবন্দর থাকলেও সেখানে অবতরণ করে না কোনো যাত্রীবাহী বিমান, অথচ শুধু নেভিগেশন সিগন্যাল থেকেই প্রতি মাসে আয় হয় কোটি টাকার রাজস্ব। তাহলে কেন চালু হচ্ছে না কুমিল্লা বিমানবন্দর? এমন প্রশ্ন এখন কুমিল্লাবাসীর। তারা বলছেন, বিমানবন্দরটি চালু হলে বাড়বে বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান ও সরকারের রাজস্ব আয়। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর রিপোর্টে বিস্তারিত।
1941-42 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সামরিক প্রয়োজন মেটাতে যুক্তরাষ্ট্রের উদ্যোগে কুমিল্লা শহরের দক্ষিণে নেউরা, ঢুলিপাড়া ও রাজাপাড়া এলাকায় নির্মিত হয় কুমিল্লা বিমানবন্দর। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স কুমিল্লা, ঢাকা ও কুমিল্লা চট্টগ্রাম রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করত। স্বাধীনতার পর বাংলাদেশ বিমানও কিছু সময় এসব রুটে যাত্রী পরিবহন অব্যাহত রাখে। তবে 1976 সালের পর যাত্রী সংখ্যা কমে যাওয়া এবং পরিচালনাগত বিভিন্ন কারণে নিয়মিত ফ্লাইট বন্ধ হয়ে যায়। এখন এই বিমানবন্দরটা অতি জরুরি এই জন্য ব্যবসায়ীদের জন্য, বিশেষ করে যারা ফরেনার, যারা বায়ার আছে তারা ঢাকা থেকে কুমিল্লা আসতে অনেক যানজট পোহাইতে হয়। কুমিল্লার সবচেয়ে বেশি প্রবাসী, ঢাকা থেকে আসতে লাগে 5 ঘন্টা, আর আপনার সৌদি বাহরান থেকে আসতে লাগে 5 ঘন্টা। তাহলে সেই ক্ষেত্রে আমি এখান থেকে বিমানবন্দর চালু হলে আমাদের এগুলোতে এখান থেকে ইজি বাড়ি চলে যেতে পারবো। দীর্ঘ কয়েক দশক ধরে কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই বিমানবন্দরটি পুনরায় চালুর দাবি জানিয়ে আসছেন জেলার ব্যবসায়ী, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কুমিল্লা বিমানবন্দর যদি চালু করা হয় তাহলে বাংলাদেশের অর্থনীতিতে কুমিল্লা বিমানবন্দর একটা ভালো রাজস্ব বাংলাদেশ সরকারকে সহায়তা করবে। আমি একজন প্রবাসী, আমি প্রবাসী হিসেবে দাবি করি যে কুমিল্লা এয়ারপোর্ট প্রবাসীদের জন্য চালু করার জন্য, প্রবাসীদের এটা মূল দাবি। 2024-25 অর্থ বছরে কুমিল্লা এপিজেড থেকে প্রায় 902 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। অন্যদিকে প্রবাসী অধ্যুষিত জেলা হিসেবে পরিচিত কুমিল্লা থেকে গত 5 বছরে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে গেছেন 4.5 লাখেরও বেশি মানুষ। আর আমাদের এখানে সংস্কারের কাজ হচ্ছে, রানওয়েকে কার্পেটিং করতে হবে, ভিএইচএফ সেট লাগবে, ফায়ার ব্রিগেডের একটা গাড়ি প্রয়োজন হবে, ফায়ার ব্রিগেডের লুক প্রয়োজন হবে। সংশ্লিষ্টদের মতে কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু হলে এই দুই খাতের আরও সম্প্রসারণ ঘটবে, বাড়বে বিনিয়োগ, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ। আমরা বর্তমান সরকারের মেয়াদকারী বর্তমান প্রধানমন্ত্রীর হাত ধরেই আমরা কুমিল্লাবাসী আমাদের কাঙ্ক্ষিত কুমিল্লা বিভাগ এবং কুমিল্লা বিমানবন্দর আমরা পাব। এনটিভি নিউজ ডেস্ক। টেস্ট জয়ের আরও খবর। বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে অস্ট্রেলিয়াকে তুলোধুনো করেছে সে দেশের গণমাধ্যম। প্রশংসা পাচ্ছে বাংলাদেশের দাপুটে জয়। অস্ট্রেলিয়ান নিউজ সাইট.com শিরোনামে বলছে, 9 উইকেটের জয়ে অস্ট্রেলিয়ার চরম অপমান। ডারউইনে অস্ট্রেলিয়াকে গুড়িয়ে টেস্টের ইতিহাসের নতুন অধ্যায় রচনা করল বাংলাদেশ। বিবিসি শিরোনাম করেছে, স্মিথের জীবনদান সত্ত্বেও বাংলাদেশ অস্ট্রেলিয়ার উপর আধিপত্য বিস্তার করেছে। বিশাল টেস্ট জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ, অপমানে জর্জরিত অস্ট্রেলিয়া, এমন প্রতিবেদন করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। ফ্রান্স নিউজ 24 শিরোনাম করেছে, অস্ট্রেলিয়া প্রথম টেস্ট জয়ে ইতিহাস গড়ল অপ্রতিরোধ্য বাংলাদেশ। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে, 23 বছর ধরে টেস্ট থেকে বঞ্চিত থাকার পর ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক ম্যাচ জিতল বাংলাদেশ। এবারে সাঁতারের খবর। থাইল্যান্ডের ব্যাংককে ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছে বাংলাদেশের প্রতিভাবান সাঁতারু সামিউল ইসলাম রাফি। 50 মিটার ব্যাকস্ট্রোকে প্রথম হয়ে লাল সবুজের পতাকা উড়িয়েছেন তিনি। 50 মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণ জিততে 24.3 সেকেন্ড সময় নিয়েছেন রাফি। এসএ গেমসে এই ইভেন্টের সেরা টাইমিং 24.40 সেকেন্ড। তাতে প্রতিযোগিতায় রেকর্ড গড়েই স্বর্ণপদক জিতেছেন রাফি। এছাড়া বাটারফ্লাইয়ে একটি ব্রোঞ্জও এসেছে তার হাত ধরেই। থাইল্যান্ডে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় 16 দেশের মোট 60টি দল ও ক্লাব অংশগ্রহণ করে। এর মধ্যে স্বাগতিক থাইল্যান্ডেরই 44টি দল। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের এবং নৌবাহিনীর সার্বিক সহায়তায় সামিউল ইসলাম রাফি এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এবারে অ্যাথলেটের খবর। 2 নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত হওয়ায় তাদের সকল পদক বাতিল করে আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশন। জাতীয় অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নিয়ে বিতর্ক উঠেছিল আগেই। দুজনেই নারী হিসেবেই খেলে আসছিলেন জাতীয় প্রতিযোগিতায়। 19 বছর বয়সী কবিতা স্প্রিন্টার, 28 বছরের জান্নাত থ্রোয়ার। জান্নাত বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট, কবিতা নৌবাহিনীর। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে লিঙ্গ নির্ধারণে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা নিরীক্ষার অনুরোধ জানায় অ্যাথলেটিক ফেডারেশনের আগের কমিটি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 5 সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম গঠন করে হরমোন পরীক্ষা ও তদন্ত শেষে দুজনকেই পুরুষ হিসেবে চিহ্নিত করে। ফলে নিষেধাজ্ঞার সঙ্গে জান্নাতের 9টি ও কবিতার জেতা 4টি পদকই বাতিল করা হয়। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।